তো হ্যালো গাইস, আজকে আমরা পড়বো এনসিইআরটির ক্লাস 9-এর সায়েন্স বুকটা আমরা পড়বো। এনসিইআরটি রিভিশন দেবো। তো এটা বিশেষ করে আরআরবি, এনটিপিসি আর বিশেষ করে রেলের পরীক্ষাগুলোতে যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে এদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তো আমরা প্রথম চালু করবো হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার ক্লাস 9-এর, আমাদের পারিপার্শ্বিক পদার্থ। তো পদার্থের বিষয়ে এখানে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে বিভিন্ন পদার্থের সম্পর্কে, পদার্থের কেমন কী বৈশিষ্ট্য হয় আর কেমন তারা আচরণ করে আমাদের পরিবেশে, সেই সব বিষয়ে আমরা একটা রিভিশন ক্লাস করব। তো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইনগুলো আমি হাইলাইট করে দিয়েছি এবং সেগুলো আমি ভালো করে পড়াবো এবং ভালো করে বোঝাবো। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো, কোনো ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি সবাইকে রিপ্লাই দেবো। ওকে, লেটস স্টার্ট ব্রো। তো আমাদের পারিপার্শ্বিক পদার্থ, এখানে সবচেয়ে মেইন প্রথমে আমরা পড়বো যে ভরের এসআই হচ্ছে একক হচ্ছে কিলোগ্রাম, আমরা সবাই জানি। আয়তনের এসআই একক হচ্ছে কিউবিক মিটার। আয়তনের একক এসআই একক কি? কিউবিক মিটার বা মিটার কিউব, যেটা বলতে হয় মিটার কিউব। এখানে দেখা যাচ্ছে মিটার কিউব। এই যে ডেসি, সেই ডেসিমিটার কিউব অর্থাৎ ডিএম কিউব, সেটাকে 1 লিটার বলা হয়। ঠিক আছে, 1 ডিএম কিউব মানে 1 লিটার। তো আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করি যেই এককটা, সেটার নাম হচ্ছে লিটার। তো লিটার এককটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এই লিটার একক মানে কি? লিটার একক মানে 1 লিটার সমান সমান 1 ডিএম কিউব মানে ডেসিমিটার কিউব। তো আমরা জানি কি হে ডেকামি ডেসি সেন্টিমিলি। তো 1 লিটার মানে 1000 মিলিলিটার, এটা আমরা জানি। আর 1 ml মানে 1 সিএম কিউব। এটা দেখো 1 ml মানে 1 সিএম কিউব। ঠিক আছে, নেক্সট আমাদের হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এখানে পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ দ্য পার্টিকেল অফ ম্যাটার। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক পড়বো আমরা এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে পদার্থের কণাগুলি প্রথম যে বৈশিষ্ট্য পদার্থের কণাগুলি সম্বন্ধে আমরা পড়বো, সেটা হচ্ছে পদার্থের কণাগুলির মধ্যে স্থান আছে, অর্থাৎ শূন্য স্থান আছে। পদার্থের কণাগুলির মধ্যে কী আছে? শূন্য স্থান আছে। ঠিক আছে, এখানে যে কোনো পদার্থই নাও না কেন, কঠিন, সেটা হয় কঠিন হোক বা গ্যাসীয় হোক বা তরল হোক, তাদের মধ্যে শূন্যস্থান থাকবেই। কিন্তু ডিফারেন্স থাকবে, যেমন কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে কম শূন্যস্থান থাকবে, তারপরে তরল পদার্থের মধ্যে তার থেকে একটু বেশি শূন্যস্থান থাকবে, আর গ্যাসীয় পদার্থের মধ্যে অনেক 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 শূন্যস্থান থাকবে কিন্তু। তো যে কণাগুলো দিয়ে আমাদের পদার্থটা তৈরি, সেই কণাগুলোর মধ্যে কি হয়, সেই কণাগুলো একে অপরের থেকে দূরে চলে যায় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আর কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, সবাই একসাথে থাকে, একসাথে সংঘবদ্ধভাবে থাকে। ঠিক আছে, পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য পদার্থের কণার। পার্টিকেল অফ ম্যাটারের দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? পদার্থের কণাগুলি অবিরামভাবে গতিশীল। ঠিক আছে, তো এই যে কণাগুলি হয়, কণাগুলি দিয়ে আমাদের কোনো একটা পদার্থ তৈরি, সেগুলো সব সময় কিন্তু গতিশীল থাকে, সবসময় কিন্তু গতিশীল থাকে, কোনো সময় কিন্তু স্থির থাকে না। ঠিক আছে, সবসময় গতিশীল থাকে। এর 3 নম্বর বৈশিষ্ট্য কি? পদার্থের কণাগুলি পরস্পরের মধ্যে আকর্ষণ করে। তো আমরা 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখেছি, যে অবিরামভাবে গতিশীল থাকে, কণাগুলি অবিরামভাবে গতিশীল থাকে, মানে এই না যে দুটো কণার মধ্যে কোনো আকর্ষণ থাকবে না, দুটো কণার মধ্যে সবসময় কিন্তু আকর্ষণ থাকবে। পদার্থের দুটো কণার মধ্যে সবসময় আকর্ষণ বল থাকে। এবার সেই আকর্ষণ বলটাই কোনো কোনো পদার্থের ক্ষেত্রে বেশি হয়, কোনো পদার্থের ক্ষেত্রে কম হয়। যেই পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়, সেটা কঠিন পদার্থে পরিণত হয়। যেটার মধ্যে সবচেয়ে কম হয় আকর্ষণ বলটা, সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। ঠিক আছে, আর যার মধ্যে মিডিয়াম থাকবে, মানে আকর্ষণ বলটা খুব বেশিও না খুব কমও না, সেটা তরলে পরিণত হবে। সেই পদার্থটাকে তরল পদার্থ বলবো আমরা। ঠিক আছে, তো 3 নম্বর বৈশিষ্ট্য গেল। এরপরে আসছে আমাদের হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা। এবার স্টেটস অফ ম্যাটার পড়বো আমরা। স্টেটস অফ ম্যাটার, পদার্থের বিভিন্ন অবস্থায় থাকে আমরা পদার্থ, আমরা জানি। কঠিন পদার্থ থেকে কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো কি হয়, এগুলো কি একটা অবস্থা, তাই না? এই অবস্থার মধ্যে প্রথমে আমরা যার বিষয়ে পড়বো, সেটা হচ্ছে কঠিন পদার্থ। সেটা কি পদার্থ? কঠিন পদার্থ। ঠিক আছে, আচ্ছা, কঠিন পদার্থ বা কঠিন অবস্থা, সলিড স্টেট, পদার্থের সলিড স্টেট হিসেবে পড়বো আমরা। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কি, নির্দিষ্ট আকৃতি আছে। তো আমরা কঠিন পদার্থ কাকে বলবো বা কঠিন স্টেট কাকে বলবো, কোনো পদার্থে কঠিন স্টেট কাকে বলবো? তো এদের নির্দিষ্ট আকৃতি আছে, এদের পরিসীমা আছে এবং স্থায়ী আয়তন আছে। এদের তিনটেই আছে, আকৃতি, পরিসীমা এবং আয়তন। এই তিনটেই কিন্তু পাওয়া যাবে, যার মধ্যে সেটাই কিন্তু হবে কঠিন পদার্থ। আরেকটা টার্ম আসে এখানে, সেটা হচ্ছে সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি। সংকোচনশীলতা খুবই নগণ্য হয় এদের। তো কঠিন পদার্থ দেখবা চাপলে কি হয়, ছোট হয় না, বা চাপলে মানে ওদের আকার আয়তন খুব কম চেঞ্জ হয়। তো সেই জন্য এদের বলা হয় কম্প্রেসিবিলিটি অনেক কম, নগণ্য বলা হয়। আর এটাকে বলা হয় রিজিড বডি। ঠিক আছে, রিজিড বলা হয়, কেন রিজিড বলা হয়? কারণ এদের আয়তন চেঞ্জ হয় না। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কি, তরল অবস্থা। তো তরল অবস্থার লিকুইড স্টেট, এখানে কি কি আছে? এখানে মেন বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট আকৃতি নেই। তো এদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এদের কিন্তু আয়তন আছে। তো এদের আকৃতি নেই কিন্তু আয়তন আছে। তো যে পাত্রে আমরা রাখবো এই গ্যাসটাকে, সেই গ্যাস কিন্তু তার সেই পাত্রের আকৃতি কিন্তু ধারণ করে নেবে। ঠিক আছে, তো এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, বাট আমরা যদি আকৃতি দিতে চাই তবে দিতে পারি। ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে কিন্তু
ফ্লুইড বা প্রবাহী বলা যেতে পারে। কারণ কি, কারণ এরা দৃঢ় নয়, এরা এদের এদের যদি তুমি ছেড়ে দাও তাহলে এরা কিন্তু এরকমভাবে বেয়ে চলে যাবে। তো এদেরকে বলা হয় ফ্লুইড বা প্রবাহী। তো দুটো জিনিসকে আমরা ফ্লুইড বলতে পারি, একটা হচ্ছে যে তরল পদার্থকে ফ্লুইড বলতে পারি, আর গ্যাসীয় পদার্থ, এই দুটো স্টেটকেই কিন্তু আমরা ফ্লুইড বলতে পারি। গ্যাসীয় অবস্থা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা গ্যাসীয় অবস্থা পড়বো। গ্যাসীয় অবস্থার মধ্যে কী আছে চলো দেখা যাক। তো গ্যাসীয় অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা লক্ষ্য করলাম যে বাড়িতে রান্না করার জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটার নামটা মনে রাখতে হবে, এলপিজি, ঠিক আছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, যাকে বলা হয় এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এই এলপিজির ফুল মনে রাখতে হবে যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। আর সংকুচিত একটা গ্যাস আছে যার নাম হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস, যাকে সিএনজি বলা হয়। আর এটা ইংলিশ নাম আমি বলে দিচ্ছি, এটা লিখছি না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটার পুরো নাম। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আজকাল যানবাহনে ইন্ধন রূপে ব্যবহৃত, যানবাহনের বিশেষ করে আমরা সিএনজি গ্যাসটা কিন্তু ইউজ করি। যানবাহনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে গ্যাসটা, মানে যানবাহন চলাচলের জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিএনজি, ঠিক আছে, সিএনজি। তবে গ্যাসের মধ্যে কি হয়, এদের যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে থাকে। এরকম এই যে কণাগুলো দেখতে পাচ্ছ, এই কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে থাকে। এদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই নগণ্য থাকে গ্যাসের কণাগুলোর মধ্যে। তো এই যে একটা বক্স রয়েছে এখানে, এই বক্সটা ভালো করে লক্ষ্য করো তোমরা। তো এই বক্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এই যে বক্সটা, এখানে কিন্তু আমাদের বিভিন্ন অবস্থানের কথা বলা হয়েছে। আর ঠিক আছে, এখানে বিভিন্ন অবস্থানের কথা বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন অবস্থায় যে কণাগুলো দেখো কত কাছাকাছি রয়েছে, একদম অ্যাটাচড রয়েছে, ঠিক আছে, অনেকটা অ্যাটাচড রয়েছে, কিন্তু এদের মধ্যে ভাইব্রেট হয়, এদের মধ্যে নাড়াচাড়া হয়। যে গ্যাসের যে তিনটে ধর্ম প্রপার্টি আমরা বলেছি, এক নম্বর প্রপার্টি কি, গ্যাসে এক নম্বর প্রপার্টি হচ্ছে এদের মধ্যে শূন্যস্থান থাকে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শূন্যস্থান আছে, ঠিক আছে, এখানে কিন্তু শূন্যস্থান আছে। দুই নম্বর কি ছিল, দুই নম্বর হচ্ছিল গ্যাস যেই পার্টিকেলগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু নড়াচড়া করে। তো এগুলো অবশ্যই ভাইব্রেট করে, কঠিন পদার্থে ভাইব্রেট করে, গ্যাসীয় পদার্থে নড়াচড়া করে, আর মানে তরল পদার্থে হালকা নড়াচড়া করে, আর গ্যাসীয় পদার্থে তো বিশাল জোরে অনেক স্পিডে চলাচল করে। আর তিন নম্বর যেই বৈশিষ্ট্যটা ছিল সেটা কিন্তু এখানে পূরণ করছে, সেটা হচ্ছে পরস্পরের মধ্যে আকর্ষণ বল আছে। তো আকর্ষণ বল সব জায়গায় থাকবে, আকর্ষণ বল কঠিন পদার্থেও যেমন থাকবে, তরল পদার্থেও তেমন থাকবে, আবার গ্যাসীয় পদার্থেও কিন্তু আকর্ষণ বল অনেক কম থাকলেও কিন্তু থাকবে, ঠিক আছে। এবার আমরা এখানে একটা লাইন পড়বো যে গ্যাসীয় অবস্থার কণাগুলো কি হয়, তীব্র বেগে কিন্তু ধাবিত হয়। এভাবে যে কোনো দিকে ধাবিত হওয়ার জন্য কণাগুলো অন্যটির সঙ্গে আঘাত করে এবং পাত্রের দেওয়ালকেও আঘাত করে। গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয়, ঠিক আছে। তো গ্যাসের চাপ, আমরা গ্যাস যে কণাগুলো দিয়ে তৈরি, সেই কণাগুলো কি হয়, কণাগুলো তো সবসময় ছোটাছুটি করে, এরকমভাবে ছোটাছুটি করে, কিন্তু সবসময় ছোটাছুটি করে। তো ছোটাছুটি করতে করতে এই দেওয়ালে এসে আঘাত খায়, ঠিক আছে, দেওয়ালে এসে কিন্তু আঘাত খায়। এবার দেওয়ালে এসে একক ক্ষেত্রফল ধরবো আমরা, একক ক্ষেত্রফলের উপরে মানে এই যে আঘাত খায়, যে বলটা প্রয়োগ করছে, কোনো মানে অনেকগুলো কণা এরকমভাবে একসাথে আঘাত খায়, তাই না, গ্যাসের তো সবসময় চলাচল করে মানে পার্টিকেলগুলো। তো একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করে সেই বলটাকে আমরা বলবো গ্যাসের চাপ, ঠিক আছে। এবার বলবো আমরা যে পদার্থ কি অবস্থান পরিবর্তন করতে পারে। আচ্ছা, পদার্থ কি মানে আমরা যে পদার্থের অবস্থা দেখেছি, কঠিন অবস্থা, গ্যাসীয়, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, তো এরা কি মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে পারে, সেটা আমরা এখানে পড়বো। হ্যাঁ, অবশ্যই যেতে পারে। এখানে যেমন দেখো, কঠিন যেমন বরফ, তরল যেমন জল এবং গ্যাস যেমন জলীয় বাষ্প। তো মানে জলের যে অবস্থা, এক নম্বর আমরা বরফ দেখতে পাই, যেটা হচ্ছে কঠিন অবস্থা। দুই নম্বর কি, যেটা তরল অবস্থা, যেটা সবসময় দেখা যায়, আমাদের চোখের সামনে দেখা যায়, সেটা তরল অবস্থা। কিন্তু আবার যদি আমরা ওটাকে বেশি উষ্ণতা দিই তবে সেটা কি হয়, সেটা উষ্ণতা পেয়ে বাষ্পীভূত হয়ে যায়, যেটা গ্যাস হয়ে যায়, অ্যাকচুয়ালি গ্যাসে পরিণত হয়ে যায় তখন, তাই না। তো আমরা এখানে জলেরই কিন্তু তিনটে অবস্থা দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন এফেক্ট হয়, বিভিন্ন মানে প্রথম এফেক্টটা ফেলে হচ্ছে উষ্ণতা পরিবর্তনের ফলে অবস্থা পরিবর্তন হয়, মানে পদার্থের অবস্থা পরিবর্তন হয় উষ্ণতা পরিবর্তনের ফলে। জলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তবে উষ্ণতা দিলে বরফ জলে পরিণত হয়ে যায়, বা জলের বেশি উষ্ণতা দিলে কিন্তু এটা বাষ্পে পরিণত হয়। তো উষ্ণতার উপর ডিরেক্ট প্রভাব পড়ে, এটা আমরা জানতেই পারি, এটা আমরা দেখেই কিন্তু বুঝতে পারি। আর এখানে দেখো, এখানে কঠিন পদার্থে উষ্ণতা বৃদ্ধি করলে, দেখো কঠিন পদার্থ যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করি, ভালো করে বুঝো, কঠিন পদার্থে যখন উষ্ণতা বৃদ্ধি করলে কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে কণাগুলোর স্পন্দন বৃদ্ধি পায়। তাপ থেকে প্রাপ্ত শক্তি কণাগুলোর
পারস্পরিক আকর্ষণ বল বেশি হয়। যখনই তাপ দেওয়া হয় তখন কি হয়, ভাইব্রেশনটা বেড়ে যায়, তাদের মধ্যে ভাইব্রেশন বেড়ে যায়, যার ফলে এই যে তাপ থেকে প্রাপ্ত শক্তি কণাগুলোর পারস্পরিক আকর্ষণ বল থেকে বেশি হয়। এখানে কি বলছে যে তাপ থেকে যে শক্তিটা তারা পায় সেটা কিন্তু তাদের আকর্ষণ বলের থেকে বেশি হয়ে যায়। তো যখনই আকর্ষণ বলের থেকে ওই যে মানে শক্তিটা বেশি হয়ে যায় ওদের, তাপ থেকে প্রাপ্ত শক্তিটা বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন কঠিন পদার্থ আর কঠিন পদার্থ থাকে না, গ্যাসীয় পদার্থে পরিণত হয়। মনে থাকবে তো। এখানে একটা আসে টার্ম যেটাকে বলে গলনাঙ্ক। তো গলনাঙ্ক কাকে বলে, যে উষ্ণতায় বায়ুমণ্ডলের চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে বলে গলনাঙ্ক। তো একটা উষ্ণতা আছে যে উষ্ণতায় কঠিন পদার্থ কিন্তু তরল পদার্থে পরিণত হয়, সেই উষ্ণতাকেই আমরা বলবো গলনাঙ্ক। তারপরে দেখো কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক ওই পদার্থের কণাগুলোর পারস্পরিক আকর্ষণ বলের পরিমাণ নির্দেশ করে। তো গলনাঙ্ক যত বেশি হবে, ঠিক আছে, গলনাঙ্ক যত বেশি হবে তত কিন্তু বলা যায় যে সেই পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে ধরো একটা পদার্থ আছে, এরকম একটা পদার্থ, এই পদার্থের গলনাঙ্ক অনেক বেশি, গলনাঙ্ক কি অনেক বেশি। তো এটা থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি যে এই পদার্থের যে কণাগুলো আছে বা এই পদার্থের যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, তার ফলে এদের গলনাঙ্ক কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, গলনাঙ্ক কী হচ্ছে, হাই হয়ে যাচ্ছে, গলনাঙ্ক কিন্তু হাই। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে বরফের গলনাঙ্ক 273.16 কেলভিন। কি, বরফের গলনাঙ্ক 273.16 কেলভিন। তো বরফের গলনাঙ্ক আমরা জানি সেলসিয়াস স্কেলে মাপলে আমরা বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসই পাই। আর এখানে কেলভিন দিয়েছে, কেলভিন ইউনিটে দিয়েছে। তো কেলভিন হচ্ছে উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন, এই দেখো উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। আর 0 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে 273.16 কেলভিন, যেটা সুবিধার জন্য আমরা ধরি 273 কেলভিন। ঠিক আছে, 273.16কেই আমরা সুবিধার জন্য 273 কেলভিন ধরি। যখন কোনো কঠিন পদার্থ গলে তখন উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে দেখো আমরা লিন তাপের কনসেপ্ট পেয়ে যাচ্ছি। যখন কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তখন কিন্তু এদের কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। তো এটাকে আমরা লিন তাপ বলবো, কারণ এই জায়গায় লিন তাপের ব্যাপার আছে। তো লিন তাপ সংগ্রহ করেই তারা কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায়। যেমন যখন বরফ থেকে জলে পরিণত হয়ে যায়, যখন বরফ থেকে জলে পরিণত হয় তখন তাদের উষ্ণতা 0 ডিগ্রি থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকে। ঠিক আছে, তো এদের কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। তো কিসের পরিবর্তন হয়, লিন তাপের পরিবর্তন হয় বা ল্যাটেন্ট হিট এর পরিবর্তন হয়, ল্যাটেন্ট হিটের পরিবর্তন হয়। ঠিক আছে, ল্যাটেন্ট হিটের পরিবর্তন হয়। তো ল্যাটেন্ট হিট বিভিন্ন রকম হতে পারে। তো এখানে দেখো লিন তাপ বলেছে, লিন তাপ ল্যাটেন্ট হিটের অর্থ হচ্ছে গুপ্ত। গুপ্ত মানে কি, যেটা লুকিয়ে লুকিয়ে হয়ে যায়, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু দেখো লুকিয়ে লুকিয়ে একটা কঠিন পদার্থকে কিন্তু একটা তরল পদার্থে পরিণত করে দিচ্ছে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের চাপে 1 কেজি কঠিন পদার্থকে 1 গলনাঙ্কের তরলে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পদার্থটির গলনের লিন তাপ বলে। তো এই দেখো গলনের লিন তাপ এখানে বলেছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, গলনের লিন তাপ। তো লিন তাপ কত রকমের হয় আমি এখানে বুঝিয়ে দিচ্ছি লিন তাপ কত রকমের হয়। তো লিন তাপ হচ্ছে ল্যাটেন্ট হিট হচ্ছে 4 রকমের হয়। ঠিক আছে, ল্যাটেন্ট হিট কত রকমের হয়, 4 রকমের হয়, 1 2 3 4। একটা হচ্ছে কি, গলনের লিন তাপ। ঠিক আছে, গলনের লিন তাপ। একটা হচ্ছে গলনের লিন তাপ। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, কঠিনী ভবনের লিন তাপ। ঠিক আছে, এটা কি, কঠিনী ভবনের লিন তাপ। তো পুরোটা লিখছি না, কঠিনী ভবন লিখছি। কঠিনী ভবনের লিন তাপ। আরেকটা কি, এটা হচ্ছে তোমার বাষ্প ভবনের লিন তাপ। বাষ্প ভবনের লিন তাপ। আরেকটা কি, এটা হচ্ছে ঘনী ভবনের লিন তাপ। ঘনীভবনের লিন তাপ। তো এখানে কিসের কথা বলেছে, যে গলনের লিন তাপ বলেছে এখানে। তো গলনের লিন তাপ মানে হচ্ছে যে যখন বরফ গলে আর কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন বরফ গলে তখন যে লিন তাপটা দরকার হয় তাকেই বলা হয় বরফ গলনের লিন তাপ। ঠিক আছে, যে উষ্ণতায় কোনো এক তরল পদার্থ বায়ুমণ্ডলের চাপে ফুটতে থাকে তাকে তরল পদার্থটির স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে, উৎলাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে। তো যে উষ্ণতায় কি হয়, বায়ুমণ্ডলীয় চাপে ফুটতে থাকে তাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। তো যে উষ্ণতায় ফোটে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান কত, 373 কেলভিন। বাষ্পীকরণের লিন তাপ
বা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এই দেখো বাষ্পীকরণের লিনতাপ, যেটা আমি একটু আগে বলেছিলাম এখানে বাষ্পীভবনের লিনতাপ, ঠিক আছে। বাষ্পীকরণের লিনতাপ বা বাষ্পীভবনের লিনতাপ যেটা হচ্ছে তরলকে বাষ্পে পরিণত করার সময় যে লিনতাপটা দরকার হয় সেটাকেই বাষ্পীভবনের লিনতাপ। এখানে একটা ছক দিয়েছে দেখো ভালো করে, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, ঠিক আছে। কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, এই তিনটে অবস্থা রয়েছে। এই তিনটের মধ্যে কি হয়, তাপ দিলে, কঠিন অবস্থাকে তাপ দিলে এটা কিন্তু তরলে পরিণত হয়, তরলকে তাপ দিলে সেটা গ্যাসীয় পরিণত হয়, আবার গ্যাসীয়কে ঠান্ডা করলে সেটা কি হয়, তরলে পরিণত হয়, আর তরলকে ঠান্ডা করলে এটা কিন্তু কঠিনে পরিণত হয়। কোনো কঠিন পদার্থ তরলে পরিবর্তন না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসে ও গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত তাকে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এর উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে কর্পূর বা অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা ভালো করে মুখস্থ করো, কর্পূর বা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেন মনে থাকে, বলে না যেন, কর্পূর অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা যেটা কি, যেটা হচ্ছে কিন্তু এক ধরনের সাবলিমেশনের উদাহরণ বা ঊর্ধ্বপাতনের উদাহরণ। এখানে কিন্তু এর কিন্তু এই কর্পূরে কিন্তু তরলের কোনো অবস্থা নেই, ঠিক আছে। হয় কঠিন নাও, নয় একেবারে গ্যাসীয়, দুটোর মধ্যে একটা অবস্থা পেয়ে যাও, ঠিক আছে। এরপরে আছে চাপ পরিবর্তনের ফল। তো চাপ পরিবর্তনের ফলে চাপ পরিবর্তনের পদার্থের অবস্থা কেমনভাবে পরিবর্তন হয় সেটা এখানে কিন্তু বলেছে। তো এর আগে আমরা এখানে পড়ে নেবো যে অ্যাটমসফিয়ার, এটিএম। অ্যাটমসফিয়ার এটিএম হচ্ছে গ্যাসের চাপ মাপার একটি একক। তো এই একটি একক বলছে, এটা কিন্তু এসআই একক বা সিজিএস একক না, এটিএমটা হচ্ছে একটি একক, জাস্ট একটি একক। এর এসআই একক কি, এসআই একক হচ্ছে পাস্কেল, ঠিক আছে, এখানে লেখা নেই কিন্তু এটা হচ্ছে এসআই একক। আর অ্যাটমসফিয়ার আর এটিএম এবং পাস্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ATM সমান সমান 1.01 গুণ 10⁵ পাস্কেল। মনে থাকবে, 1 অ্যাটমসফিয়ার সমান সমান 1.01 গুণ 10⁵ পাস্কেল, ঠিক আছে। 10⁵ পাস্কেল হিসেবে মনে রাখলেও চলবে। 1.01 খুবই নগণ্য, 1-এর কাছাকাছি হলেই হলো। 1.01 গুণ 10⁵ পাস্কেল, তো 10⁵ পাস্কেলে মনে রাখবে তোমরা, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। বায়ুমণ্ডলে বায়ুর যে চাপ থাকে, বায়ুর যে চাপ থাকে তাকে বায়ুমণ্ডলের চাপ বলে। তো বায়ুমণ্ডলের সাধারণ অবস্থায় আমরা যে চাপ দেখতে পাই সেটাকে বায়ুমণ্ডলের চাপ বলে। সাগর পৃষ্ঠের সি লেভেলে বায়ুমণ্ডলের চাপকে 1 অ্যাটমসফিয়ার বলে। তো 1 অ্যাটমসফিয়ারের সংজ্ঞাটা কি, 1 অ্যাটমসফিয়ারের সংজ্ঞা আমাদের 1 অ্যাটমসফিয়ারের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের সমুদ্রপৃষ্ঠে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠে আমাদের এই যে তোমার বাড়ির পাশে যেটা দেখতে পাচ্ছ সেখানে মাপলে কিন্তু হবে না, এটাকে সমুদ্রপৃষ্ঠে যেতে হবে। এই হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠে যে বায়ুমণ্ডলের চাপ দেয় সেটাকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বলে, ঠিক আছে। একটা টার্ম আছে যেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ, এটাকে কি বলে, শুষ্ক বরফ বলে, এটাকে শুষ্ক বরফ বলে। মনে থাকবে, কঠিন কার্বন ডাই অক্সাইডকেই বলে শুষ্ক বরফ। কেন বলে, কারণ আমরা যে কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু আমাদের প্রকৃতিতে সহজে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে কীভাবে পাওয়া যায়, উচ্চ চাপে একে সংরক্ষণ করে রাখা হয়। কঠিন এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা সলিড CO2 সেটা কি হয়, উচ্চ চাপে আমরা সংরক্ষণ করে রাখি। চাপ কমিয়ে যখন 1 অ্যাটমসফিয়ারে নিয়ে আসা হয় তখন CO2 কিন্তু গ্যাসে পরিণত হয়ে যায়। তো এটা কি হয়, কার্বন ডাইঅক্সাইড মানে তরলে পরিণত না হয়ে কিন্তু সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তো এটা এক ধরনের সাবলিমেশনের উদাহরণ কিন্তু, তাই না, সাবলিমেশনের উদাহরণ কিন্তু এটা। যে শুষ্ক বরফ, ড্রাই আইস, এটা কিন্তু মনে রাখবে সাবলিমেশনের উদাহরণ। এটা কিসের উদাহরণ, ড্রাই আইস সাবলিমেশনের উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এটাকেই বলে শুষ্ক বরফ, সাবলিমেশনের উদাহরণ। তরল, কঠিন, গ্যাস, এখানে এই যে ছকটা দেওয়া রয়েছে, ছকটা কোনটাকে কি বলে সেটা মানে ডিরেক্ট যাওয়া আসা, যেরকম এখানে দেখো কঠিন থেকে তরলে যখন যায় তখন তাকে কি বলে, গলন। আবার তরল থেকে যখন কঠিন আসে তখন তাকে কি বলা হয়, ঘনীভবন। তরল থেকে যখন গ্যাসে যায় তখন তাকে বলে বাষ্পীভবন, যখন গ্যাস থেকে তরলে আসে তখন তাকে বলে ঘনীভবন। আর কঠিন থেকে যখন গ্যাসে পরিণত হয় তখন তাকে বলে ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে যখন কঠিনে পরিণত হয় সেটা এক ধরনের ঊর্ধ্বপাতন পদ্ধতিই বলে, ঠিক আছে, ইনভার্স ঊর্ধ্বপাতন, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে বাষ্পীভবন আমরা পড়বো, বাষ্পীভবন। তো বাষ্পীভবন একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে এখানে দেখো সংজ্ঞাটাই বলে দিচ্ছে, স্ফুটনাঙ্ক থেকে কম যে কোনো উষ্ণতায় তরল বাষ্পে যদি পরিণত হয় তবে তাকে বাষ্পীভবন বলে। তো স্ফুটনাঙ্ক আমরা জানি কি, স্ফুটনাঙ্ক আমরা জানি যে উষ্ণতায় তরল গ্যাসে পরিণত হয় সেটাকেই বলা হয় স্ফুটনাঙ্ক, ঠিক আছে। তো এখানে বলেছে বাষ্পীভবন যখন সেটাকেই বলবে যখন ওই যে স্ফুটনাঙ্কর যে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে ওই টেম্পারেচারের কিন্তু নিচে যখন টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচারে যদি তরল বাষ্পে পরিণত হয় তাকে বলে বাষ্পীভবন। তো কিছু অনেক ক্ষেত্রে এরকম বাষ্পীভবন হয়, মানে সব যত তরল পৃষ্ঠ থাকে সেখানে বাষ্পীভবন কিন্তু অল্প স্বল্পভাবে আমরা দেখতে পাই। তো এখানে আমরা দেখবো যে ফ্যাক্টর এফেক্টিং এভাপোরেশন, ইংরেজি থেকে এভাপোরেশন বলে। আর যেই ফ্যাক্টরগুলো এটাকে এফেক্ট করে, বাষ্পীভবনকে এফেক্ট করে, সেগুলো আমরা এখানে দেখবো। তো এখানে 1 নম্বর এফেক্ট যেটা ফেলে সেটা হচ্ছে পৃষ্ঠকালির বৃদ্ধির সাথে। পৃষ্ঠকালি মানে কি, সারফেস ফেনোমেনাল, ঠিক আছে, সারফেস মানে তার সারফেস এরিয়া যেটাকে বলে, যে তার কতটুকু এরিয়া সে মানে উন্মুক্ত রেখেছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো
বাষ্পীভবন ডিপেন্ড করে কিসের উপরে, যতটুকু এরিয়া সে উন্মুক্ত রেখেছে, সবার সামনে খুলে রেখেছে, সেটা হচ্ছে সারফেস ফেনোমেনন বা পৃষ্ঠ পরিঘটনা বলে এটাকে। তো যত পৃষ্ঠ এরিয়াটা বাড়বে, মানে সারফেস এরিয়া যত বড় হবে, অর্থাৎ সারফেস এরিয়া ধরো দেখা গেলো এইটুকু হলো, এরিয়া সারফেস এরিয়া ধরো এইটুকু হলো, তো এটা যতটা বাষ্পীভবন হবে, সারফেস এরিয়া যদি এত বড় হয়, তবে এর বাষ্পীভবনের মান তত কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইটা কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, আর এটা কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, কারণ এটার পৃষ্ঠ মানে সারফেস এরিয়াটা অনেক বেশি, তো এটাকে ইংলিশে বলে সারফেস ফেনোমেনন। মানে এই যে প্রক্রিয়াটা, মানে অল্প জায়গায় হলে, অল্প জায়গা খোলা থাকলে অল্প বাষ্পীভবন হবে, বেশি জায়গা খোলা থাকলে তার বেশি বাষ্পীভূত হবে। তো এই যে মানে সিস্টেমটা, এটাকেই বলে সারফেস ফেনোমেনন। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির সাথে বাষ্পীভবন কেমনভাবে মিল আছে, তো উষ্ণতা বৃদ্ধির সাথে কিন্তু বাষ্পীভবনের মান বেড়ে যায়। ঠিক আছে, উষ্ণতা যত বৃদ্ধি পায় তত বাষ্পীভবনের মান বাড়ে। ঠিক আছে, আর্দ্রতা কমে যাওয়ার সাথে, তো আর্দ্রতা যত কমে, বায়ুমণ্ডলে যত আর্দ্রতা কমে, তো তত হচ্ছে কোনো পদার্থ থেকে জলীয় বাষ্পের পরিমাণ তত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যাতে আর্দ্রতা মানে একদম নিউট্রাল করা যায়। তো জন্য যত আর্দ্রতা কম হবে তত বাষ্পীভবনের মান বেশি হবে। যদি আর্দ্রতা বেশি থাকে তবে বাষ্পীভবনের হার কমে যায়। ঠিক আছে, যদি আর্দ্রতা বেশি থাকে তবে বাষ্পীভবনের হার কমে যায় প্রবাহমান বায়ুর গতির বৃদ্ধি হারের সাথে। আশেপাশে যদি বায়ু বেশি প্রবাহিত হয়, যেমন আমরা ভিজে কাপড় অনেক সময় রোদ না উঠলে তখন আমরা কি করি, ফ্যানের তলায় দিয়ে রাখি যাতে হাওয়াটা বেশি হয়। তো হাওয়াটা বেশি হলে তো বাষ্পীভবন মান বেশি হয়। তো বাষ্পীভবনের অ্যাকচুয়ালি যেটা মানে, যে আমরা জামা কাপড় মেলে দিলে দেখো, আমরা যে জামা কাপড় মেলে দিই, তো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় না, কিন্তু ওই জামা কাপড় থেকে আমরা জলটা কিন্তু বের করতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস না করেও। তো এটা কিভাবে সম্ভব, এটা বাষ্পীভবনের মাধ্যমে সম্ভব। তো এটা হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে, বাষ্পীভবন কিভাবে শীতলতার উৎপত্তি করে, তো বাষ্পীভবন একদিক থেকে শীতলতার উৎপত্তি ঘটায়। কিভাবে ঘটায়, একটা বস্তু আছে, এর মধ্যে অনেক জলের কণা আছে। ঠিক আছে, বা তরল আমি উদাহরণ জল নিলাম, তো অনেক জলের কণা আছে। ঠিক আছে, তো বাষ্পীভবন মানে এরা কি হয়, মানে 100 ডিগ্রি সেলসিয়াস না হলেও হালকা হালকা করে মানে এদের সারফেস ফেনোমেননের সাহায্যে হালকা হালকা করে উড়ে যায়। মানে এই যে পদার্থ থেকে, মানে যার মধ্যে আর কি অবস্থান করেছে তার থেকে বেরিয়ে যায়। তো যখনই এরা বেরিয়ে যায়, তো চারপাশের পরিবেশের মধ্যে চলে আসে যখন, তখন এরা কিন্তু শক্তি হারিয়ে ফেলে। তো কারণ আগে তো তরল ছিল, এখন কিন্তু এরা গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাই না, যখন বেরিয়ে আসছে। তো এরা কি হচ্ছে, এরা শক্তি হারিয়ে ফেলে। তো শক্তি যখন হারিয়ে ফেলে, তো শক্তিটা তো নিতে হবে, তাই না, শক্তিটা তো নিতে হবে যে গ্যাস হওয়ার জন্য। কারণ গ্যাসে কী হয়, গ্যাসে প্রত্যেকটা পার্টিকেলের শক্তি অনেক বেশি থাকে। তার ফলে ওরা অনেক জোরে জোরে, মানে গতিশক্তি কিন্তু এরকম চলাচল করতে পারে, অনেক অনেক স্পিডে চলাচল করতে পারে। কেন পারে, ওদের মধ্যে গতিশক্তি অনেক বেশি থাকে। তো গতিশক্তিটা পাবে কোথা থেকে, তাই না, গতিশক্তিটা তখন ওরা আশেপাশের পরিবেশ থেকে তাপ শক্তিকে গতিশক্তিতে পরিণত করে। তো আশেপাশের পরিবেশ থেকে যখন গতিশক্তি তাপ শক্তিটাকে নিয়ে নেয়, তখন কী হয়, আশেপাশের পরিবেশে কিন্তু উষ্ণতার পরিমাণ কমে যায়। তো টেম্পারেচার কী হয়, টেম্পারেচার কিন্তু কমে যায়। ঠিক আছে, আশেপাশের পরিবেশের টেম্পারেচার কিন্তু কমে যায়। তো এইভাবেই কিন্তু বাষ্পীভবন শীতলতার উৎপত্তি ঘটায়। তো যেমন এর একটা মারাত্মক উদাহরণ হচ্ছে অ্যাসিটোন, যেটা হচ্ছে নেল পলিশ রিমুভার হিসেবে কাজ করা হয়। নেল পলিশ রিমুভ করতে গেলে, মেয়েরা ভালো জানবে, নেল পলিশ রিমুভ করতে গেলে আমরা এক ধরনের অ্যাসিটোন ইউজ করি। তো যেটা যখন হাতে যদি দাও তুমি, তাহলে সেটা কী হয়, হাতে অনেকটা ঠান্ডা ফিল হয়। কেন ফিল হয়, কারণ তাদের বাষ্পীভবনের মান অনেক বেশি হয়। ঠিক আছে, তাদের বাষ্পীভবনের হার কিন্তু অনেক বেশি বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কী আছে, রোদ ঝলমলে গরম দিনের শেষে সবাই ছাদে বা সামনে খোলা জায়গায় জল ছিটানোর কারণ কি, যাতে বাষ্পীভবনের মাধ্যমে জায়গাটাকে ঠান্ডা হয়ে যায়, বাষ্পীভবনের ফলে ঠান্ডা হয়, সেটা সবাই জানে, এবং তার জন্য সামনে জল ছেটায়। ঠিক আছে, আচ্ছা, গ্রীষ্মকালে আমরা কেন সুতির জামাকাপড় পরি, একই কারণ। গ্রীষ্মকালে সুতির জামাকাপড় পরলে মানে বাষ্পীভবনের হারটা বেশি হয়। আমাদের শরীর যে ঘাম হয়, শরীরের যে ঘাম সৃষ্টি হয়, সেই ঘামটা কী হয়, যাতে মানে যদি তাড়াতাড়ি বাইরে বেরোতে পারে, তাহলে কী হবে, সেই ঘামটা বাষ্পীভূত হবে, এবং বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তিটা কিন্তু আমাদের দেহ থেকে নেবে। তো তখন আমাদের দেহ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সুতির জামা কাপড় পরলে কী হয়, আমাদের দেহ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরের দিকে আমরা তাকালে কিন্তু দেখতে পাই যে জলকণা জমা হয়ে গেছে, তাই না। একটা গ্লাস যদি এরকম থাকে, তো গ্লাসে যদি আমরা বরফ রাখি, এরকমভাবে বরফ রাখি, তো কী হবে, বরফ রাখলে কিন্তু এর পাশাপাশি এরকম জলকণার আস্তরণ আমরা দেখতে পাই। তো এটার কারণ কি, জলকণার আস্তরণ পড়ার কারণ কি, তো এটার কারণ হচ্ছে যে দেখো, এখানে বরফ থাকে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে থাকতে পারে বরফ। তো আর আশেপাশে পরিবেশের তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকে, 23 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকে, 23 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর এই উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। যখন এত ঠান্ডা বস্তু 23 ডিগ্রি সেলসিয়াস থাকে, তো এর
এর চারিপাশে পরিবেশে কী আছে, অনেক জলীয় বাষ্প ঘোরাঘুরি করে। এই জলীয় বাষ্পগুলো কী হয়, এখানে এর কাছাকাছি যখন আসে তখন এরা শক্তি হারিয়ে ফেলে। শক্তি হারিয়ে ফেলে কী হয়, এর সাথে অ্যাটাচড হয়ে যায়, এই যে গ্লাসের সাথে অ্যাটাচড হয়ে যায়। তো গ্লাসের সাথে যখন অ্যাটাচড হয় তখন আমরা কিন্তু ওই যে গ্যাসীয় যে জলীয় বাষ্প ওরা উড়াউড়ি করছিল ওটা না দেখতে পাই, আমরা কিন্তু তরল দেখতে পাই। তো এটার কারণ হচ্ছে একমাত্রই যে এর উষ্ণতা কিন্তু অনেক কম, আর এর কাছাকাছি যখন বায়ু আসে তখন কিন্তু তারা যে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প কিন্তু তরলে পরিণত হয়ে যায়, ঠান্ডা হয়, মানে ঘনীভবন হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে ঘনীভূত হয়ে যায়, ঠিক আছে, বাষ্পীভবন না, এখানে ঘনীভূত হয়ে যায়, সেই জন্য আমরা তরল দেখতে পাই, ঠিক আছে। এই দেখো এখানে লেখা আছে বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঠান্ডা জলপূর্ণ গ্লাসের সংস্পর্শে এসে শক্তি হারায় এবং তরলে পরিণত হয়ে যায়, ফলে আমরা জলকণা দেখতে পাই। আচ্ছা, এবার আমরা শেষ অংশে চলে এসেছি চ্যাপ্টারে। তো এখানে আছে আমরা কিছু কিছু জিনিস পড়বো যেটা এক্সট্রা আমাদের জন্য। বর্তমানে বিজ্ঞানীদের মধ্যে আমাদের পদার্থের অবস্থা পাঁচটি। তো আমরা তিনটে অবস্থা পড়েছি, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। কিন্তু বর্তমান বিজ্ঞানীদের মধ্যে এটা পাঁচটা। এক নম্বর হচ্ছে কঠিন, এক নম্বর হচ্ছে, দুই নম্বর হচ্ছে তরল, তিন নম্বর হচ্ছে বায়বীয়। বায়ু মানে গ্যাস, ঠিক আছে, বায়ু মানে গ্যাস, বায়বীয় মানে হচ্ছে গ্যাস, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাজমা, বোস আইনস্টাইন কনডেনসেশন, বোস আইনস্টাইন কনডেনসেশন, এই দুটো কিন্তু এক্সট্রা জুড়েছে, একটা হচ্ছে প্লাজমা এবং আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। তো প্লাজমা জিনিসটা কি একটু আমরা পড়ে নেবো। তো প্লাজমা হচ্ছে প্লাজমার যে কণাগুলো, সেই কণাগুলো কী হয়, অতি শক্তি সম্পন্ন, ঠিক আছে, এদের কিন্তু শক্তি অনেক বেশি হয় এবং অতি উত্তেজিত কণা। তো এখানে বেশি কিছু মনে রাখতে হবে না, তিনটে জিনিস, জাস্ট তিনটে বা চারটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই যে এদের যে কণাগুলো দিয়ে গঠিত হয় এরা, সেটা হচ্ছে অতি শক্তি সম্পন্ন, শক্তি অনেক বেশি হয় এবং অনেক উত্তেজিত হয়। শক্তি বেশি হলে উত্তেজিত হবে, এটা তো স্বাভাবিক। আরেকটা হচ্ছে কণাগুলো কিন্তু আয়নিত গ্যাসের কণা, আয়নিত গ্যাসের কণা। তো আয়নিত গ্যাস মানে আয়নিত গ্যাস মানে কি, কোনো গ্যাস যদি ইলেকট্রন বর্জন করে দেয় অথবা ইলেকট্রন গ্রহণ করে তবে সেটা আয়নিত হয়ে যায়। তো আয়নিত গ্যাসের কণা দিয়ে এই প্লাজমা গঠন হয়। আর এর উদাহরণ দুটো মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে প্রতিপব নালিকা যা বা ফ্লোরেসেন্ট টিউব, আর একটা হচ্ছে নিয়ন বাল্ব। এই নিয়ন বাল্ব, এই দুটো জায়গায় কিন্তু প্লাজমা থাকে। এরপর হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। বোস আইনস্টাইন কনডেনসেশন আমাদের বিখ্যাত একটা ভারতীয় বিজ্ঞানীর নাম আসে, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস বা এস.এন. বোস, ঠিক আছে। এর ছবিটা দেখে নাও, এই দেখো এস.এন. বোস, কি সুন্দর দেখতে, এস.এন. বোস, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন। তো প্রথম ধারণা দেন সত্যেন্দ্রনাথ বোস। তারপরে কি হয়, এই যে সত্যেন্দ্রনাথ বোস বা এস.এন. বোস, ইনার কনসেপ্টে আইনস্টাইন একটু পরীক্ষা করে এবং উনি কিন্তু নতুন একটা ভবিষ্যৎবাণী করে দেয়। তো এই ওদের এই কনসেপ্টের যে ইয়েটা আসে, যে ফলাফলটা আসে, সেটা নিয়ে আমাদের এরিক কর্নেল এবং উলফ গেং কেটারলি এবং কার্ল উইমেন, ঠিক আছে, এরা কিন্তু বোস আইনস্টাইন ঘনীভবনের জন্য পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পান। তো এইসব মুখস্থ করতে হবে না তোমাদের, এইসব কিছু মুখস্থ করতে হবে না। তো এখানে জাস্ট মনে রাখবে যে এসএন এই যে বোস, যেটা সত্যেন্দ্রনাথ বোস আমাদের ভারতীয় পদার্থবিদ, এটা মাথায় রাখতে হবে। আরেকটা মাথায় রাখতে হবে যে অত্যন্ত নিম্ন ঘনত্বে কোনো গ্যাসকে অতি কম উষ্ণতায় ঠান্ডা করলে বিইসি গঠন হয়। বিইসি মানে কি, বোস আইনস্টাইন কনডেনসেশন, ঠিক আছে। বিইসি মানে হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন, ঠিক আছে। কি বলছে, অতি নিম্ন ঘনত্বের কোনো গ্যাসকে, অর্থাৎ গ্যাসের ঘনত্ব যখন খুবই কম হয় তখন অতি কম উষ্ণতায়, অতি নিম্ন, এক নম্বর কি, এক নম্বর হচ্ছে নিম্ন ঘনত্ব, এক নম্বর হচ্ছে নিম্ন ঘনত্ব, দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে কম উষ্ণতা, ঠিক আছে। কম উষ্ণতায় ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু বিইসি সৃষ্টি হয়। তো এদের সৃষ্টি কীভাবে হয়, এক নম্বর হচ্ছে গ্যাসের কী হয়, ঘনত্ব অনেক কম লাগে, দুই নম্বর হচ্ছে উষ্ণতাও অনেক কম লাগে, দুই অনেক কম লাগে, তো ডি অনেক কম লাগে, আর হচ্ছে টি অনেক কম লাগে, এই দুটো কম লাগে এবং এই দুটো কমের সাহায্যে আমরা কিন্তু বিইসি সৃষ্টি করতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।